ওকে, আজকে সিম্পলি আমরা কয়েকটা জিনিস বলবো। একটা হচ্ছে কি প্রেগন্যান্সি কাকে বলে, প্রেগন্যান্সি কত প্রকার, মাল্টিপল প্রেগন্যান্সি কাকে বলে, মাল্টিপল প্রেগন্যান্সি কত প্রকার, মাল্টিপল প্রেগন্যান্সির কি সাইন সিমটমস কমপ্লিকেশনগুলো কি আজকে আমরা একটু দেখব। আচ্ছা, ফার্স্টে প্রেগন্যান্সি কাকে বলে? আচ্ছা, আমরা যদি বলি প্রেগন্যান্সি কাকে বলে তাহলে আমরা কি বলবো? সংজ্ঞাটা লিখে নেন। সংক্ষেপে লেখেন দ্য পিরিয়ড ফ্রম কনসেপশন টু বার্থ। সহজ কথা যদি বলি, দ্য পিরিয়ড ফ্রম কোথা থেকে? কনসেপশন, তাই না, টু বার্থ। একেবারে সংক্ষেপে লেখা যায় না? কনসেপশন পিরিয়ড থেকে শুরু করে কি, অর্থাৎ যখন গর্ভ ধারণ করে, গর্ভ ধারণ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, গর্ভ ধারণ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত টোটাল যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে কি প্রেগন্যান্সি। ঠিক আছে, প্রেগন্যান্সি কাকে বলে? দ্য পিরিয়ড ফ্রম কনসেপশন টু বার্থ ইজ কল্ড প্রেগন্যান্সি। ক্লিয়ার তো? এটা কনসেপশন কখন হচ্ছে? যখন কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। তাহলে জাইগোট তৈরি থেকে শুরু করে বাচ্চা জন্ম দেওয়ার আগ পর্যন্ত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া টোটাল সময়টাকে কি বলতেছি আমরা? প্রেগন্যান্সি পিরিয়ড বলতেছি, তাই না? সংজ্ঞাটাকে আরেকবার লেখেন, প্রেগন্যান্সি ইজ দ্য টার্ম। আবার নিচের লাইন লেখেন, প্রেগন্যান্সি ইজ দ্য টার্ম প্রেগন্যান্সি হচ্ছে এমন একটা টার্ম, pregnancy is the term used to describe, used to describe, used to describe the period in which, the period একটা সময়, in which describe, লিখছেন describe, কি describe করবে? the period, একটা সময়কে ডিসক্রাইব করবে। দ্য পিরিয়ড, কোন পিরিয়ডকে? ইন হুইচ এ ফিটাস, ইন হুইচ এ ফিটাস, বুঝি না, ইন হুইচ, তারপরে এ ফিটাস ডেভেলপস, এ ফিটাস, ইন হুইচ এ ফিটাস ডেভেলপ ইনসাইড এ ওমেন, inside a woman womb or uterus। তারপর আমরা সহজভাবে বলি প্রেগন্যান্সি বলতে এমন একটা টার্ম বা এমন একটা পিরিয়ডকে কি, মানে এমন একটা শব্দ প্রেগন্যান্সি যেটা ডিসক্রাইব করে যে একটা ফিটাস মাতৃগর্ভের ভিতরে কিভাবে কি ডেভেলপ হয়। ইনসাইড, হ্যাঁ, ইনসাইড এ ওমেন ওম, ও দেখেন WOMB, ওম অর ইউটেরাস যেটাই বলেন, WOMB, ওম অর ইউটেরাস। ওম মানে কি গর্ভ, ইউটেরাস মানে কি জরায়ু। একই জিনিস না জরায়ু আর গর্ভ? জরায়ু আর গর্ভ তো একই জিনিস, যে জরায়ু সেই গর্ভ। তাহলে ওম অর কি ইউটেরাস, এর বাংলাটা কি বোঝাচ্ছে তাহলে? যে প্রেগন্যান্সি হচ্ছে এমন একটা মেডিকেল টার্ম যে টার্মটা কি করে, ডিসক্রাইব করে এমন একটা সময়, যে সময়টায় কি হয়, একটা বাচ্চা মাতৃগর্ভে কি হয়, ডেভেলপ হয়। তাহলে মাতৃগর্ভে ডেভেলপ হওয়ার যে সময়টা বাচ্চার, ওই সময়টাকে আমরা কি বলতেছি? সহজভাবে প্রেগন্যান্সি বলতেছি। ওকে, এরপরে লেখেন দ্য অ্যাভারেজ লেন্থ অফ হিউম্যান জেস্টেশন, দ্য অ্যাভারেজ লেন্থ অফ হিউম্যান জেস্টেশন
প্রেগনেন্সিটা কতদিন থাকে? The average length of human gestation is 280 plus minus 7 days. ঠিক আছে, হিউম্যান জেস্টেশনাল ডায়াবেটিক্স পড়ছেন না? হিউম্যান জেস্টেশন GESTATION gestation is 280 plus minus 7 days from the first day of the woman last menstrual period. First day of the woman last menstrual period to delivery. Last menstrual period. First day of last menstrual period to delivery. এটুকু ক্লিয়ার হয় না যে অ্যাভারেজ ডে বা অ্যাভারেজ পিরিয়ডটা কতটুকু? আমরা নর্মালি বলতে পারি কত? 280 দিন প্লাস মাইনাস কত? 7। এই 280 দিন কোথা থেকে আমরা গণনা শুরু করব? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ফার্স্ট দিন থেকে। ঠিক আছে, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ফার্স্ট দিন থেকে। ওকে, এখন কথা হচ্ছে এই যে 280 দিন প্লাস মাইনাস এটা আমরা বের করব কিভাবে? ইডিডির মাধ্যমে। কার মাধ্যমে? একটা ক্যালকুলেশন আছে, নাম হচ্ছে কি ইডিডি। কি বলতেছে? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ সম্ভাব্য বাচ্চা জন্মদানের তারিখ কত, এটা বের করাটাই হচ্ছে কি ওই ডিউরেশনটা কতদিন থাকে। তাহলে সম্ভাব্য বাচ্চা জন্মদানের তারিখটা বের করার জন্য আপনাকে জানতে হবে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা টাইম বা ডেট। লাস্ট মেনস্ট্রুয়াল ডেটটা জানা লাগবে, যে তার যে লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে তার প্রথম দিন কবে ছিল। ঠিক আছে, ওকে, আমরা দেখি ইডিটিটা কিভাবে বের করে। ইডিটি বের করার কি দুইটা সূত্র আছে, দুইটা সূত্র থেকে যে কোনো একটা সূত্র কি ইউজ করলে হয়ে যাবে। কিরকম সূত্র? একটা হচ্ছে যদি ফার্স্ট ডেটা আমরা খুঁজে পাই, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল যেটাই বলেন, হ্যাঁ, তাহলে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল যদি আমরা জানি, এটার সাথে যদি আমরা 9 মান্থ কত 9 মান্থ প্লাস মাইনাস 7 ডেজ যোগ করি, তাহলে কি বের হবে? ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের হবে। কি যোগ করতে হবে? ধরেন একজনের, আমরা বইয়ের এক্সাম্পল দেখি, 5 জানুয়ারি, ঠিক আছে, 5 জানুয়ারি, আমরা আরেকটু ইয়ে করে যাই, ধরেন FEB ফেব্রুয়ারি, ঠিক আছে, আমরা কিন্তু মান্থের কথা বলছি। 5 ফেব্রুয়ারিতে একজনের কি হয়েছে? লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে। তাহলে 5 ফেব্রুয়ারিতে একজনের লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে। এরপরে কি 5 মার্চ অথবা কি 3 মার্চ, 1 মার্চ, 2 মার্চ থেকে তার মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে যাওয়ার কথা ছিল, বাট মেনস্ট্রুয়াল সাইকেল কি হচ্ছে না। তাহলে কি আমরা অন্যান্য টেস্টের মাধ্যমে বুঝলাম কি যে সে কি কনসিভ করে ফেলছে। তাহলে কনসিপশন থেকে শুরু করে ডেলিভারি ডে, প্রেগন্যান্সি পিরিয়ড, তাহলে লাস্ট ডেলিভারি পিরিয়ডটা কবে হবে এটা আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে? 5 ফেব্রুয়ারির সাথে যদি আমি 9 মান্থ যোগ করি কত হবে? ফেব্রুয়ারির সাথে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে কত? নভেম্বর 5 কি আসতেছে? 5 নভেম্বর। এখন এর সাথে আবার কি করতে হবে? প্লাস মাইনাস 7। তাহলে 5 নভেম্বর প্লাস 7 অথবা মাইনাস 7 এ কি হবে? তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হবে। যদি আমরা এইভাবে না করি তাহলে আমরা উল্টাভাবেও করতে পারি। উল্টাভাবে কীরকম? যে একই কিন্তু আসবে, সেটা হচ্ছে কি আমাদের যে মান্থটা আছে সেই মান্থের থেকে আমরা চাইলে কি 3 মাস বিয়োগ করে দিতে পারি। কত মাস? 3 মাস কি করে দিতে পারি? বিয়োগ করে দিতে পারি। তাহলে ফেব্রুয়ারি থেকে যদি আমি 3 মাস বিয়োগ করে দিই কি হবে? জানুয়ারি,
ডিসেম্বর, তারপর নভেম্বর, তার মানে একই জিনিস আসবে নভেম্বর 05। শুধুমাত্র এইদিকে যদি দেন সালটা কি হয়ে যাবে, একটা বাড়াই দিতে হবে, আমরা পেছনে আসছি, ওইদিকে দিলে কি সাল যা আছে তাই হবে। ক্লিয়ার? মানে আমরা দুইটা প্রক্রিয়াতেই বের করতে পারি, একটা হচ্ছে কি 9 মাস যোগ করে অথবা কি 3 মাস বিয়োগ করে, কিসে থেকে, লাস্ট মেনস্ট্রুয়াল ডেট থেকে। ঠিক আছে, দেখি আপনারা দুই একটা করেন তো ইডিটি। ঠিক আছে, ইডিটি আমি দুই একটা দেই, ম্যাডাম আপনি করেন। মে 15 লাস্ট মেনস্ট্রুয়াল টাইম। এখানে আমরা যেটা লিখে দিচ্ছি এটা হচ্ছে কি লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল কত তারিখে হয়েছে, লাস্ট মেনস্ট্রুয়াল ডেটটা আমরা লিখে দিচ্ছি। বর্ষা আপনি করেন মার্চ 20। সঞ্জিদা সেপ্টেম্বর 10। আপনি ইমতিয়াজ আপনি করেন ডিসেম্বর 20। আপনি প্রশান্ত আপনি করেন অগাস্ট 19। বিল্লাল আপনি করেন জুলাই 23। দুই ভাবে করবেন, একটা হচ্ছে কি যোগ করে, আরেকটা হচ্ছে কি বিয়োগ করে। সেপ্টেম্বর কত 10 একই আসবে, কিন্তু আপনি দুই নিয়মে করবেন, একই তো আসবে কিন্তু আপনি করবেন দুই নিয়মে। কোনটা? একটা করবেন যোগ করে, আরেকটা করবেন কি বিয়োগ করে। যে এই মাস থেকে 3টা মাস কি দিচ্ছেন বিয়োগ দিচ্ছেন, একই মান আসবে, আলটিমেট রেজাল্ট তো একই। কারণ 12 মাস থেকে 9 মাস যোগ করা, 3 মাস বিয়োগ তো একই কথা। সেপ্টেম্বর 10 মানে তো 10 তারিখ, তাই না? 10 তারিখ। হ্যাঁ 10 তারিখ। তাহলে সালটা কত হিসেবে হচ্ছে? কারণ 9 মাস করেন যোগ, 9 মাস যোগ করেন। কত সাল সেটা বুঝি নাই। সেপ্টেম্বর 10 না? সেপ্টেম্বর 10 তারিখ। ঠিক আছে। কিন্তু এটা সালটা কত? সাল লাগবে না তো, শুধু ডেটটা ধরেন 2021 সাল। আচ্ছা ঠিক আছে। তাহলে 2022 সালে কবে আপনি প্রেগন্যান্ট হবেন বলেন, অ্যাজ ফর এক্সাম্পল বের করেন। আপনার পেশেন্ট কবে হবে, সালটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কিন্তু মান্থটা। সাল যেটা থাকবে সেটা তো হবে, 97 সাল 98 সাল যেটাই হোক। এই আপনারটা দেখেন, আরে আরেকটু সেম না তো, মাইনাস এটা সহ করেন। সবই প্লাস মাইনাস 7 সব জায়গায় থাকবে, জিনিস তো একই আসবে না। মাইনাস এটা করলেও ওই মার্কই আসবে, শুধু নিয়মটা বোঝা যেটা আপনার কাছে সহজ লাগে। তবে মাইনাস এটা করলে কি হবে, আমরা পেছনের দিকে যাচ্ছি না, সাল কিন্তু চেঞ্জ হতে পারে। ম্যাডাম আপনি করেন 2010 সাল। বর্ষা আপনি করেন 2011 সাল। ম্যাডাম আপনি করেন 2021 সাল। 2000 এই মান্থে 2010-এরটা করবেন। মনে করেন 2010-এ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ছিল এত, তাহলে তার প্রেগন্যান্সি লাস্ট ডেটটা কবে হবে, পেছন দিক দিয়েও যাবেন সামনের দিক দিয়েও যাবেন। সাল করাচ্ছি না সহজ ভেবে, লাস্টে দেখবেন সালই খালি ভুল করে। হুম 3 মাস ব্যাকে যে দিব সেটা কি সালটা আগের টাইম কমে যেটা দেখা যাবে? যেটা বের হবে শুধু ওইটা লেখা, আগেরটা লেখা ফাইনাল রেজাল্টটা লিখুন। নিচে লেখেন না ইডিটি, ইডিডি লেখেন, এখানে ইডিডি লিখে লেখেন 9 মাস যোগ করে, ইডিডি লিখে লেখেন 9 মাস বিয়োগ করে, ইডিডি লেখেন। লাস্ট মেনস্ট্রুয়াল ডেটটা তো আমি লিখে দিয়েছি।
সালের হবে এটা? 11 নিচেরটা যখন আপনি মাইনাস করছেন না, এটা কি 2010 সালে ছিল। 10 সাল থেকে যখন আপনি নিচের দিকে আসছেন, ঠিক আছে, মার্চ থেকে যদি নিচের দিকে আসেন, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, তাহলে ডিসেম্বরটা 9 চলে গেল না? এখন কি পিছনের দিকে যাবে কখনো? 9 কি ডেলিভারি দিতে পারবেন এক্সপেক্টেড ডেট? তাহলে কি করতে হবে? 11 হবে, শুধুমাত্র সালটা কি হবে? চেঞ্জ হয়ে আসবে। সাল চেঞ্জ করে কি এখানে 11ই লিখবো? 11ই তো দিবেন। 9 দিলে কি হবে? 9 দিলে যে রোগী যাবে আর কোনোদিন আসবে না, যে কি আমার মাসটা চেঞ্জ। হ্যাঁ, শুধু মাসটা চেঞ্জ হবে। যে এখানেও দেখেন ডিসেম্বরে আসছে, 9 মাস যোগ করলেও ডিসেম্বর আসবে, 3 মাস যদি বিয়োগ করেন তাও ডিসেম্বর আসবে। 9 মাস যোগ করলে যেটা আসবে, যোগ করে সামনে যাচ্ছেন না, আলটিমেট তো সামনেই হবে। তাহলে কি সাল যেটা আছে সেটাই এখানে যে কিছু হবে ঠিক আছে, শুধু এখানে সালটা 2011 2011 সালটা লিখবেন। মের 15 তারিখ আপনার, তাই না? তাহলে কবে হবে? যদি মের সাথে 9 যোগ করি কত হবে? তারিখ লেখছেন কেন? মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে হবে। ইডিডি কই লিখছেন আপনি? ইডিডি লেখেন ইডিডি। ক্লাস করে 70 সপ্তাহে আপনার হচ্ছে 21-এ, তাই না? তাহলে জুনের 21-এ যদি হয়, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে না আসে কেমন করলেন? মাথায় বাড়ি দেবেন। 9 মাস বিয়োগ করলে কত হবে? 9 মাস বিয়োগ করলে কত হবে? সাল বলে দিদি আপনাকে কত? 2019 এপ্রিল 2019, মানে কি 2019-এ কি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি? মানে কি দুটো আলাদা আলাদা? হ্যাঁ, জুন হয় কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আচ্ছা, জুনই দাম কি হিসাব করবেন? ঠিক আছে, তাহলে ঠিক আছে, জুন ঠিক আছে। আপনি এটা 2 সালে কেন যাবে? বাচ্চা মা তো আসছে একজনই, ডেলিভারি তো হবে একদিনই, তাহলে সাল দুটো হবে কেন? আপনি কি বের করতেছেন বলেন তো? কি বের করতেছেন? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তাহলে কত মাস ছিল আপনার? এপ্রিল 23, তাই না? এপ্রিল 23, 2000 কত সাল? 2000 সাল। এখন 2021, তাহলে 2000 সাল। 2000 সালে যদি মিস কল সাইকেল হয়ে থাকে, ঠিক আছে, বাচ্চার ডেলিভারি কত দিচ্ছেন আপনি? 9 মাস পরে কত হবে? এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, জুলাই ছিল, জুলাই 23, তাহলে জুলাই, সেপ্টেম্বর, জুলাই, অগাস্ট, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল 23 কত হয়? এপ্রিল 23 যেটা হলো সেটা ইয়ার কত হবে? 2021। এখন আমি যদি 3 মাস পেছনে যাই, জুলাই থেকে কত হয়? জুলাই থেকে যদি আমি 3 মাস পেছনে যাই কত হয়? জুলাই পরে কি আগে কি? এপ্রিল, মে, জুন, জুলাই, তাই তো? তাহলে যদি এপ্রিল হয়, এপ্রিলের 23, এটা তাহলে সাল হবে কত? বেশি হয় না? সালটা হয়ে যাবে কত? সালটা সবসময় একটা সাল আগে চলে যাবে। আর আপনার জন্ম তো হবে পরে, আমরা পেছনে নিয়ে আসছি, সালটা কি হবে? আগে কি মান্থটা ডেট হবে? একটা বছর কমে গেল, ওই বছরটা বাড়াই দিতে হবে। তাহলে হচ্ছে যে তার জন্ম কি 1 বছর পরে হবে এখন? আপনি সময় গ্রাউন্ড করতে যে ডেটটা দেয় ওটা তো একটা ডেটই দেয়। একটা ডেটই দেয়, ক্লাসের ডেট দেয় সব স্বাভাবিক সামনের দিকে দিচ্ছে। তো আসলে কি ওটা দেয় সাইজ দেখে। আল্ট্রাসোনোগ্রামের ডেটটা দেয় কি বাচ্চার গ্রোথ সাইজ দেখে, যতবার করবেন ততবার এই ডেট চেঞ্জ হবে। কারণ কি দেখা যাচ্ছে আপনার এই মাসে বাচ্চার গ্রোথ খুব ভালো ছিল,
পরের মাসে বাচ্চার গ্রোথ এত ভালো হয় না, তাহলে সেকেন্ড মাসে যদি আলট্রাসোনোগ্রাম করি ডেটটা কিন্তু আরও পিছিয়ে যাবে। ঠিক আছে, প্রথম মাসে করলে ডেটটা আগে যাবে। কিন্তু আমরা যেটা করতেছি এটা কি মিনস্ট্রুয়াল সাইকেলের উপর ডিপেন্ড করে। মিনস্ট্রুয়াল সাইকেল এই দিনে বলতে হবে বাচ্চা কি আগেও হতে পারে পরেও হতে পারে, তাই না? 32 সপ্তাহে হয়ে যেতে পারে না, 36 সপ্তাহে হয়ে যেতে পারে না। তারপরও এক্সপেক্টেড ডেট, আমরা কি আশা যে আমার এই দিনে কি বাচ্চা ডেলিভারি হতে পারে। পারবেন না এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করতে? আমার ওটা বুঝতে পারছি 3 মাস যেটা মাইনাস করতে হবে ক্লাস করতে হবে 15 দিন যদি লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল 20-এর 10-এর না 10-এর যদি 15 মে হয় তাহলে কি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে এখানে কত আসতেছে? মার্চ কেন আসবে? এর পরের মাস থেকে ধরবেন মার্চ না, তাহলে কি এপ্রিল, এটা কি মে? আমি সেটাই বলতেছি 15 তারিখে এসে পরের মাসে 15 তারিখ পড়বে, তাহলে দেখেন এটা কি মে হলো না? মে করে আমি কি ধরবো? জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি 15 তারিখ পড়তেছে। ফেব্রুয়ারি 15 তারিখের সাথে +- 7, হ্যাঁ ফেব্রুয়ারি 22 তারিখ দেওয়া যাবে না, +7 অথবা -7, প্লাস কিন্তু ফেব্রুয়ারি 15 তারিখ +- কি 7, 7 দিন কি যোগ হতে পারে 7 দিন বিয়োগ হতে পারে, তাহলে 22 তারিখ দেওয়া যাবে। আবার যদি মাইনাস করেন, মাইনাস করলে কি হবে? মে থেকে যদি আমি 3 মাস মাইনাস করি কি আসবে? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তার মানে কি ফেব্রুয়ারি আসবে? ফেব্রুয়ারি 15 তারিখ, ফেব্রুয়ারি 15 তারিখটা এমনিও আসছে, সরি মার্চের 15 তারিখ আসছে কি মার্চ মার্চ থেকে পেছনের দিকে 3 মাস আসবে, মার্চ থেকে পেছনের 3 মাস আসলে কত হয়? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাই না? তাহলে ফেব্রুয়ারি আসে না, এখানে মার্চ হবে না তো ফেব্রুয়ারি হবে। আবার সামনের দিকে যান তাও ফেব্রুয়ারি আসবে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি আসতেছে? এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আসতেছে। মার্চে আপনার তো মে, আমি মে হিসাব করবো, মে না জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তার মানে এই দিক দিয়ে গেলেও ফেব্রুয়ারি আসবে, ওই দিক দিয়ে গেলেও ফেব্রুয়ারি আসবে। প্রবলেমটা কি? যখন আপনি এই দিক দিয়ে ফেব্রুয়ারি আসবে, দেখেন মাইনাস করলে 3 মাস মাইনাস করলে যখন ফেব্রুয়ারি আসবে, এই ফেব্রুয়ারিটা কোন মাসে? এই ইয়ারেরই থেকে যাচ্ছে না, এই ইয়ারের কি আসছে? ফেব্রুয়ারির 15 তারিখ, তাই না? 15-2 কত? 2010, তাই আসতেছে না? কিন্তু আপনার তো 1 বছর ওই দিকে সামনে দিয়ে দিতে হবে, সামনে দিয়ে দিলে কত হবে? এই 2011 হয়ে যাবে এটা। মানে যখন আপনি 3 মাস মাইনাস করবেন সালটা কি হবে? একটা প্লাস করে দিতে হবে, যখনই মাইনাস করবেন তখনই সাল কি হবে? প্লাস হবে, ওই সালে আর হবে না, কারণ 1 বছর তো লাগবে না, মানে প্রায় 9 মাস, মানে কি 1 বছর প্রায়। আপনার যদি মাইনাস করতে সমস্যা হয় আপনি কি দিয়ে দিবেন? প্লাস করে দিবেন, প্লাস করলে যেটা হয় সেটাই তো। কি বললেন? 29 বুঝি নাই। হ্যাঁ, আপনি ইডিডি বের করে দিলেই হবে। যদি এক্সপেক্টেড না, যদি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দেওয়া থাকে তাহলে বলা থাকে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড এত, ইডিডি কত হবে, ঠিক আছে? আর হচ্ছে ডেট ওইটাই হবে, ফেব্রুয়ারির ওই তারিখ থেকে হবে, শুধু সাল কি হবে আপনি বুঝেন। আপনি কি দিয়েছি? মে না, মে 2010, তাই না? 2010 দিছি, এর তো 9 মাস পরে ডেলিভারি হবে, 9 মাস পরে ডেলিভারি হবে না? তাহলে 9 মাস পরে যদি ডেলিভারি হয় মে থেকে কত হবে? ফেব্রুয়ারি 2010, এটা তো বুঝতেছি। আচ্ছা 2011 হবে, 2011 না, তাহলে কি 9 মাস হয়ে গেল, তাই তো? এখন আমরা কি বের করতেছি? এটা ইডিডি না, ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এখন আমি কি ফেব্রুয়ারি বের করলাম, আমি যদি এটা থেকে -3 মাস দেই কি বের হবে? ফেব্রুয়ারি বের হবে না? ফেব্রুয়ারি বের হবে, তাহলে ফেব্রুয়ারি বের হলে এটা কোন মাসের ফেব্রুয়ারি? 2010-এর ফেব্রুয়ারি আসতেছে না? বাট 2010-এর ফেব্রুয়ারিতে কি বাচ্চা হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? এখন হবে কি? তাহলে এটা শুধু একটা সাল আগায় দিতে হবে, ফেব্রুয়ারি বের হবে কিন্তু 2011 ফেব্রুয়ারি চলে যাবে, তার মানে সাল একটা কি করতে হবে? যখনই মাইনাস করবেন সাল একটা যোগ হবে, মানে পরের সালে হবে, যে সালে আছে তার পরের সালে হবে। যেমন ধরেন এটা যদি জানুয়ারি হতো, তাহলে যোগ করলে কি হতো? সেপ্টেম্বর অক্টোবর হতো, তাই না? জানুয়ারি
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তার অক্টোবর হতো, আমি যদি বিয়োগ করতাম পেছনের মাসে চলে যেত না, জি। অক্টোবরই কিন্তু হতো। তখন আমাকে কি করতে হতো, যখনই আপনি 3 দিয়ে বিয়োগ করবেন সাল একটা কি করতে হবে, বাড়াই দিতে হবে। সহজ কথা। অক্টোবর মাস আসতো না, অক্টোবর কত আসতো, 2009 আসতো, 2009 আসতো না, 9 অক্টোবর আসতো না। যদি জানুয়ারি থেকে আমরা ধরি 9 অক্টোবর আসতো না, তাহলে কি করতে হবে, এটাকে আমাকে 10 করে দিতে হবে। তারপরে মাইনাস করলে যেটা হবে তার থেকে কি করতে হবে, 1 সাল বাড়াই দিতে হবে। আচ্ছা, টাইপ অফ প্রেগনেন্সি কয়টা বাজে? আমি টাইপ অফ প্রেগনেন্সিটা একটু লিখে দিই, আপনারা লিখে নেন। এখানে অনেকগুলো মেডিকেল টার্ম দেওয়া আছে, ইউনানি টার্ম দেওয়া আছে, আমরা এটাকে মেডিকেল টার্মে লিখে দিই। প্রেগনেন্সি, হ্যাঁ, ওকে। প্রেগনেন্সিটাকে প্রথমে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি, একটা কি নর্মাল প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে কি অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল প্রেগনেন্সি এটার আরেকটা নাম যেটা আপনারা মুখস্থ করবেন, এটা ইম্পর্টেন্ট, অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সিকে স্বাভাবিকভাবে কয়টা ভাগ করা হয়, 2টা। একটা হচ্ছে কি নর্মাল প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তাহলে অ্যাক্টোপিক প্রেগনেন্সির আরেকটা নাম কি, অ্যাবনর্মাল প্রেগনেন্সি। ওকে, তাহলে আমরা কি পড়তেছি, প্রেগনেন্সিকে প্রাথমিকভাবে 2টা ভাগে ভাগ করা হচ্ছে। একেবারে স্বাভাবিক একটা প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে কি অস্বাভাবিক প্রেগনেন্সি। এটার নাম কি, অ্যাক্টোপিক প্রেগনেন্সি। অ্যাক্টোপিক প্রেগনেন্সি। এখন এই অস্বাভাবিক প্রেগনেন্সিটা কি, যদি আমরা সহজভাবে চিন্তা করি, প্রেগনেন্সির ক্ষেত্রে জরায়ু এসে কোথায় থাকার কথা, অর্থাৎ আমরা যদি জরায়ুর কথা বলি, জরায়ু তো পেটের মধ্যে, জরায়ু তো আর আসে না, কি আসে, জাইগোট। জাইগোটটা এসে কোথায় বসার কথা, জাইগোটটা এসে অ্যান্ড্রোমেট্রিয়াম মানে ইউটেরাসের ভিতরে থাকার কথা। যদি জাইগোট ইউটেরাসে না থেকে অন্য কোনো জায়গায় থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাক্টোপিক প্রেগনেন্সি বা অ্যাবনর্মাল প্রেগনেন্সি। তাহলে ওই জাইগোটটা কোথায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করতেছে কি অ্যাক্টোপিক প্রেগনেন্সিগুলো কিভাবে হচ্ছে। দেখেন কোথায় কোথায় হতে পারে সম্ভাবনা। অ্যাক্টোপিক প্রেগনেন্সিকে আবার 3 ভাগে ভাগ করতেছি। কয় ভাগে, 3 ভাগে। কি কি দেখেন, টিউবাল প্রেগনেন্সি, টিউবাল প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে কি ওভারিয়ান, ওভারিয়ান প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে কি পেরিটোনিয়াল, পেরিটোনিয়াল প্রেগনেন্সি। দেয়া আছে বই দেখেন, টিউবাল প্রেগনেন্সি, একটা হচ্ছে ওভারিয়ান প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে কি পেরিটোনিয়াল প্রেগনেন্সি। দেখেন এর ভিতরে কি টিউবাল প্রেগনেন্সিটা কমন, যতগুলো অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয় এর ভিতরে কি 70-80% টিউবাল প্রেগনেন্সি, আর বাকিগুলা খুব কমন না, যথেষ্ট রেয়ার। কিরকম, যেমন আমরা জানি এটা আমাদের ফিলোপিয়ান টিউব থাকে, তাই না? ফিলোপিয়ান টিউবের ভিতর থেকে কি ব্লাস্টোসিস গঠিত হয়ে মরুলা হয়ে কোথায় চলে আসে, আমাদের ওভারিতে চলে আসে, তাই না? ওভারিতে, সরি ওভারিতে না, কি ইউটেরাসে চলে আসে। তাহলে ইউটেরাসে যে আসে আমাদের, যদি ইউটেরাসে না এসে কোনো কারণে কি হয়, এখানে আটকে যায়, তাহলে এখানে কি হবে, এটা সেলগুলো ধীরে ধীরে বাড়বে না, 16 সেল পর্যন্ত তো চলে আসার কথা ছিল এখানে, যদি না আসে পরে 32 সেল 38 সেল এই জায়গাটাতে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, প্রচন্ড রকমের পেইনফুল স্টিমুলেশন কি শুরু হয়ে যাবে। কারণ কি এটার এতটা ডায়ামিটার না, এটাকে জায়গা দেওয়ার মতো পর্যাপ্ত, কারণ এটার জায়গা ছিল এখানে, এখন এটা এখানে বড় হয়ে গেলে কি এটাকে আমরা কি বলবো, অ্যাবনর্মাল, হ্যাঁ ব্রাস্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তাহলে এটার নাম কি টিউবাল প্রেগনেন্সি। অস্বাভাবিক প্রেগনেন্সির মধ্যে এইটা একটা প্রেগনেন্সি কি কমন, স্বাভাবিক ফিলোপিয়ান টিউবে যেটা হচ্ছে এটার নাম কি টিউবাল প্রেগনেন্সি।
এরপরে দেখেন ওভারিতেও হতে পারে। আমরা বলি যে ওভারি থেকে কি হতে পারে, গ্রাফিয়ান ফলিকলটা থেকে বেদ করে কি চলে আসতে পারে, ওভামটা চলে আসে। ঠিক আছে, যদি ওভামটা কি হয় পুরোপুরি বের না হয়, জাস্ট কি গ্রাফিয়ান ফলিকলের মুখ উন্মুক্ত অবস্থায় থাকে, এমন সময় শুক্রাণু যে যদি কি করে, খুবই রেয়ার কেস, যদি শুক্রাণু যে এটাকে জাইগোট গঠন করে ফেলে তাহলে কি হবে, ডিম্বাণুর ভিতরেই এটা আস্তে আস্তে কি ব্লাস্টোসিস মরুলা সব হতে থাকবে, কিন্তু এটা কি এদিকে আর আসতে পারবে না, এটাও কি হবে অস্বাভাবিক প্রেগন্যান্সি। আরেকটা হচ্ছে যে এইখানে কি হয়, অ্যাম্পুলাতে কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় নর্মাল ইয়ের কারণে মুভমেন্ট করে কি সামনের দিকে আসে। যদি কোনো কারণে সামনের দিকে না এসে পেরিটোনিয়ামে চলে যায়, পেছনের দিকে এসে কোথায় চলে যায়, পেরিটোনিয়াম মানে কি ডাইজেস্টিভ সিস্টেমের যে টোটাল ক্যাভিটিটা, এই ক্যাভিটির কোনো জায়গায় চলে যায়, ওইখানে যদি সে বাড়তে থাকে তাহলে এটা কি হবে, পেরিটোনিয়াল প্রেগন্যান্সি। ঠিক আছে, তাহলে পেরিমেট্রিয়ামে তো যাবে না, পেরিটোনিয়াম, পেরিমেট্রিয়াম লেখা না পেরিটোনিয়াম লেখা, পেরিটোনিয়াম। আরে পেরিমেট্রিয়াম বুঝেন, পেরিমেট্রিয়াম তো পার্ট অফ কি, পার্ট অফ ইউটেরাস না, তাহলে পার্ট অফ ইউটেরাস তো আমরা বলতেছি না, আমরা বলতেছি কি এই ইউটেরাসটা কোথায় থাকে, আমরা যদি বলি ইউটেরাসটা কোথায় থাকে আলটিমেট, পেলভিক ক্যাভিটিতে থাকে। টোটাল পেলভিক ক্যাভিটিকে আমরা টোটালটাকে কি বলতে পারি, অ্যাবডোমিনাল ক্যাভিটি বলতে পারি না। ঠিক আছে, এখন অ্যাবডোমিনাল ক্যাভিটি যে পর্দা দিয়ে কি করতে ঢাকা থাকে সেই পর্দাটার নাম কি, পেরিটোনিয়াম। তাহলে ওই পর্দার ভিতরে যে কোনো জায়গায় কি এটা হতে পারে, অর্থাৎ যেখানে হওয়ার উচিত। এটা তো আলাদা না, দেখেন এটা কি ওভারি, তাই না, ওভারি থেকে ফিলোপিয়ান টিউবটা কি কিছুটা আলাদা না, ফিলোপিয়ান টিউবটা কি কিছুটা গ্যাপ আছে না। এখন আমার যদি ডিম্বাণুটা এখানে জাইগোট গঠন হয়, জাইগোট গঠন এটা যদি এদিকে পড়ে যায় তাহলে এটা কি এই সিস্টেমের বাইরে চলে আসতেছে না, পেরিটোনিয়ামের কোনো একটা জায়গায় চলে আসতেছে না। ঠিক আছে, সবগুলাই কি বলবো আমরা, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। তাহলে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি কত ধরনের হতে পারে, 3 ধরনের। কি কি, টিউবাল হতে পারে, ওভারিয়ান হতে পারে, আরেকটা কি পেরিটোনিয়াল হতে পারে। সবচেয়ে কমন কোনটা, আর বাকি দুটো রেয়ার। সবচেয়ে কমন হচ্ছে টিউবাল প্রেগন্যান্সি, অনেক বেশি টিউবাল প্রেগন্যান্সি কি দেখা যায়। নর্মাল যে প্রেগন্যান্সিগুলো অ্যাবনর্মাল আছে, এবার নর্মালগুলোয় যাই আমরা। টিউবারটা যেরকম সাথে চলে যাবে সে অন্য মনে মনে কিছু কি টিউবার যে প্রেগন্যান্সি এটা তো ব্লাস্ট হয়ে যাবে। ওভারিয়ানটাও একই রকম, আরো খারাপ অবস্থা হয়ে যাবে, ওভারি কেটে ফেলতে হবে। ঠিক আছে, পেরিটোনিয়ালটা তো এটা ইয়াই মরে যাবে। ঠিক আছে, কিছুদিন পর ওইটা কি ডিম্বাণুটায় আর পুষ্টি পাবে না, তো কোথা থেকে পুষ্টি দিবে ওটা। হ্যাঁ স্বাভাবিক, এটা আরও কি হতে পারে, ক্ষতি হতে পারে, কারণ এটা তো একটা মাছ না, একটা ভর না। এটা যদি অন্য কোনো জায়গায় যায় তাহলে এটা তো পচন ধরবে, মনে যদি যায় পচন ধরবে, তাহলে এটাকে অবশ্যই কি আল্ট্রাসোনোগ্রাম করে হোক যেভাবে হোক খুঁজে বের করে এটাকে কী করে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। কোথায়, টিউবে হতে পারে না কেন, সিস্ট তো বুঝেন পানিপূর্ণ পিণ্ড, এটা আপনার হাতের উপরে হতে পারে, শরীরের ভিতরে হতে পারে, যে কোনো জায়গায় কি হতে পারে। স্বাভাবিক, টিউবে যদি সিস্ট হয় তাহলে কি টিউবটা ফুলে যাবে, তাই না, বাচ্চা হওয়ার রাস্তার দরজা বন্ধ হয়ে যাবে না। টিউবটা যদি ফুলে যায়, টিউবের ভিতরে এরকম একটা গ্যাপ ছিল, গ্যাপটা যদি এইভাবে ফিল আপ হয়ে যায়, শুক্রাণুই আসবে কীভাবে, ডিম্বাণুটাই কি ওইদিকে যাবে কীভাবে, ডিপেন্ড করতেছে যে টিউবটার মানে ইয়াটা যে হয়েছে, সিস্টটা যে হয়েছে, সিস্টটা কী ধরনের সিস্ট হয়েছে, এবং এই সিস্টটার কি অন্য কোনো ব্যবস্থা করা যাবে কিনা। যদি না যায় আলটিমেট কি ওই জায়গাটুকু কেটে ফেলে দেওয়া লাগতে পারে, ডিপেন্ড করতেছে এটা। আচ্ছা, নর্মাল প্রেগন্যান্সির ক্ষেত্রে দেখেন, নর্মাল প্রেগন্যান্সি এটা কি দুই ভাবে হতে পারে। কি কি, নর্মাল প্রেগন্যান্সি দুই ভাগে হতে পারে। কি কি, একটা হচ্ছে সিঙ্গেল প্রেগন্যান্সি, কি বলতেছি সিঙ্গেল প্রেগন্যান্সি, আরেকটা হচ্ছে কি মাল্টিপল প্রেগন্যান্সি। এটা তো আমরা বুঝি, তাই না, বাচ্চার গর্ভে কি একটাও থাকতে পারে, বাচ্চা গর্ভে একাধিকও থাকতে পারে। ঠিক আছে, যদি বাচ্চা গর্ভে একটা মাত্র বাচ্চা থাকে গর্ভে, তাকে আমরা কি বলবো, সিঙ্গেল প্রেগন্যান্সি। যদি একাধিক বাচ্চা গর্ভে থাকে তাকে আমরা কি বলবো, মাল্টিপল প্রেগন্যান্সি। ওকে, এখন দেখেন মাল্টিপল প্রেগন্যান্সিটাকে কি আবার কতগুলো ভাগে ভাগ করা যায়।
এখন মাল্টিপল প্রেগন্যান্সিকে যে আমরা ভাগ করতেছি কিসের উপর ভিত্তি করে করতেছি? মাল্টিপল প্রেগন্যান্সিতে কিন্তু আমরা বলতেছি দুইটা বাচ্চা না, কি বলতেছি? একাধিক বাচ্চা। এই বাচ্চা কি 6টা 7টা পর্যন্ত হতে পারে, তাই না? তাহলে যদি দুইটা বাচ্চা হয় তার নাম কি হবে? লেখেন, যমজ বলবো। এটাকে আমরা কি বলবো? টুইনস। কি বলবো? হ্যাঁ, এটা একটু লিখে নেন, টুইনস প্রেগন্যান্সি। হ্যাঁ, তার মানে টুইনস প্রেগন্যান্সি বলতে আমরা কি বুঝবো? বাচ্চা কয়টা আছে? দুইটা আছে। এরপরে লেখেন ট্রিপলেট। ট্রিপলেট প্রেগন্যান্সি মানে কি? কয়টা বাচ্চা আছে? 3টা। এরপরে কি? তিনটা বাচ্চা আছে। এরপরে লেখেন কোয়াড্রাপ্লেট। হ্যাঁ, কিউ ইউ কোয়াড্রাপ আর ইউ পি লেট। ঠিক আছে, কোয়াড্রাপ্লেট মানে কয়টা? 4টা। কুইন্টাপ্লেট 5টা। সেক্সট্রাপ্লেট কয়টা? 6টা। সেপ্টাপ্লেট 7টা। 7টা পর্যন্ত দিয়ে রাখি, 1 সপ্তাহ 7 দিন। সবগুলা কি লাস্টে লেট রাপ। কোয়াড্রাপ, সেক্সট্রাপ, সেপ্টাপ। সেপ্টাপ মানে কত? 7। সেক্সট্রাপ মানে কত? 6 থেকে 6। ট্রিপলেট, কোয়াড্রাপ, কুইন্ট্রাপ, সেক্সট্রাপ, সেপ্ট্রাপ, লেট লেট লেট। কোনটা? 6 প্রকার না, মানে কি 6টা বাচ্চা হতে পারে, 7টা বাচ্চা হতে পারে, তাই না? তাহলে যদি 7টা বাচ্চা গর্ভে থাকে তাকে আমরা কি প্রেগন্যান্সি বলবো? হ্যাঁ, সেপ্টাপ্লেট। এবার আসেন দুইটা বাচ্চা। যখন আমরা দুইটা বাচ্চা দেখতেছি, এই দুইটা বাচ্চাকে আমরা মানে কি টুইনস, তাই না? এই টুইনসটা আবার দুই ধরনের হতে পারে। কয় ধরনের? 2 ধরনের। দেখেন, একটা হচ্ছে ইউনিভোলার আর একটা কি বাইনোভুলার। বই দেখেন দেওয়া আছে ইউনিভোলার আর কি বাইনোভুলার। তার মানে কি? হ্যাঁ, একটা ডিম্ব থেকেও হতে পারে, আবার কি একাধিক ডিম্ব থেকেও হতে পারে। একটা ডিম্ব থেকেও হতে পারে বাচ্চা, আরেকটা কি একাধিক ডিম্ব থেকেও হতে পারে। তাহলে আমরা কয়টা পেলাম? যে নর্মাল প্রেগন্যান্সিকে মোটামুটি ভাবে কি 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে সিঙ্গেল আর একটা মাল্টিপল। মাল্টিপল প্রেগন্যান্সিগুলোকে বাচ্চার সংখ্যা অনুযায়ী প্রায় কি 7 ভাগে ভাগ করলাম। টুইনস প্রেগন্যান্সিকে আমরা 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ইউনিভোলার আর একটা কি বাইনোভুলার। এই পর্যন্তই পড়া থাকবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা শুধু কি করব? মাল্টিপল প্রেগন্যান্সি কাকে বলে, মাল্টিপল প্রেগন্যান্সির প্রকারভেদ, আর কি এর সাইন সিমটমস, কিভাবে বুঝবো মাল্টিপল প্রেগন্যান্সি হচ্ছে, কমপ্লিকেশন, জটিলতা মাল্টিপল প্রেগন্যান্সি। ঠিক আছে, ওকে।